সুন্দরবনে এখানে এসে মাতলা নদী, অপূর্ব পরিবেশ, চারিদিকে ম্যানগ্রোভ যে জঙ্গলটা সেটা অপূর্ব। এরপরে আমাদের ঝড়খালি যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমরা প্রোগ্রামটা সেভাবে তো করে আসিনি। আমরা যার জন্য আজকে চলে যাচ্ছি দুপুরবেলা, আজকে চলে যাচ্ছি বলে আমরা ঝড়খালিটা দেখা হলো না আমাদের। কিন্তু এখানে এসে আমাদের অভিজ্ঞতা মানে দারুণ, ইচ্ছা আছে আবার আসার। পার্থক্য তো অবশ্যই আছে, কারণ ওখানে তো কলকাতায় তো কংক্রিটের জঙ্গল, আর এখানে যেরকম আমরা মানে খোলা বাতাস, পরিষ্কার বাতাস, পলিউশনহীন পাচ্ছি, সেখানে তো আমরা আমাদের মানে পলিউশনটাই নিতে হয় খালি। এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। আমাদের যে স্কুলটা চলছে একজন মহান মানুষের দয়ায় দানে চলছে, তিনি পেনশন টাকা পান ভুক্তভোগী। তার এজ হচ্ছে 87, পরিমল চন্দ্র দে। হ্যাঁ, উনি নিউ টাউনে থাকেন, বছরে একবার দুবার করে আসেন। উনি এসে উনি পেনশনের টাকা দিয়ে আমাদের স্কুলটা চালান। সমস্ত কিছু খরচ হলে আমরা পাঠিয়ে দিই, যা খরচ হয় উনি সেই হিসাবে টাকা পাঠিয়ে দেন মাসে মাসে। ধরুন 30,000 টাকা করে পাঠিয়ে দেন, 29,000, 28,000, কোনো মাসে যেরকম খরচ হয়। জ্বালানি থেকে শুরু করে আমাদের এভরিথিং সব কিছু কেনা, আমাদের চাল ডাল শুরু করে, হ্যাঁ, বই খাতা কিনে আমরা ছেলেদেরকে দিই। তবে ছেলেদের কাছ থেকে আমরা টাকা নিই না। আমরা চাচ্ছি যে যদি সরকার যদি আমাদের এইটা দেখভাল করে, এখানে যেসব শিক্ষকরা আছে তাদের কথা যদি ভাবেন, এইখানে ছেলেরা মাটিতে মেঝেতে বসে পড়াশোনা করে, তার যদি চেয়ার বেঞ্চ থাকতো কত উপকার হতো তাদের। চেয়ার বেঞ্চে বসে তারা পড়াশোনা করতো। এইখানে আমাদের মিড ডে মিল দেওয়া হয়, কত কষ্টে দুজন মাসি আসে, তারা রান্না করে যান, করার ফলে তারা বসে যে একটা খাবে পরিপক্ক সে ব্যবস্থা নেই। প্রচণ্ড তাতে তারা কী করে, আমরা পাখা ছেড়ে দিই, আবার স্কুলে বসে তারা খায়। হ্যাঁ, এগুলো যদি সরকার একটু লক্ষ্য রাখেন খুব ভালো হয়, উপকৃত হয়। বলে আমি নিঃস্বার্থে লিখে দেবো জায়গা, আমার কিছু, আমি তো গরিব লোক, আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমি নিঃস্ব গরিব লোক, আমারও কিচ্ছু লাগবে না, আমি লিখে দেবো। খালি জায়গাটা উনি লিখে দিলে, পরিমাণ সাহেব ওনার বললে যে তুমি বাবা আজকের থেকে ঠাকুর তুল্য লোক হয়ে গেলে, আজকে তুমি নিঃস্বার্থে জায়গাটা আমার লিখে দিলে, যে তুমি তো নিঃস্ব গরিব লোক, আমার জায়গাটা লিখে দিলে। বলে হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না, আমি লিখে দেবো। উনি বলবে ওনার একটু বলার দরকার আছে। তাহলে ছেলে ওই মালপাট সব টাকা উনি মেরে দিলি, ছাওয়াল সব জিনিসপত্র কিনে এনে স্কুল করলো। আমার এই টাকা দান করেছি, আমাদের পয়সা নিয়ে তীর্থ যেতে পারবো না, আমার এই টাকা ভগবানের কাছে দান করে দিচ্ছি, এই টাকা সরকারের ঘরে দিয়ে দিচ্ছি, এটা স্কুলে। হ্যাঁ, এখানকার মানুষের অবস্থা খুব সোজা ভালো নয়। এখানে গরিব মানে এলাকা,
যতক্ষণ এই কাঁকড়া মাছ ধরে খায় তাতে মানে জীবিকা নির্বাহ হয়। আমারও জালুকা আছে, তা আমার সম্পদও নেই তেমন কি আর্থিকও নেই। আর এই মাছ কাঁকড়া নিয়ে আমার বন জঙ্গল সবসময় আমাদের ছোটোবেলাতে, আর অন্য কাজ চাষের কাজ টাজ তো জানি না, এইটাই নিয়ে আমাদের পেশা। জঙ্গল নিয়ে আমি খুব গর্ব করে বলতে পারি, বা অনেক দূরাদূরে প্রতি জঙ্গলে যেতে পারি। জঙ্গলে এমনি রাত্রে আমি 10টা 11টা পর্যন্ত আমি জঙ্গলে থাকতে পারি। সেখান থেকে যে হারিয়ে যাব এরকম কোনো আমার জীবনে, এরকম লাইফে আমার কিন্তু রিপোর্ট নেই যে আমি হারিয়ে গেছি বা নৌকা খুঁজে পাইনি। জঙ্গলে নৌকাতে এক জায়গায় বসিয়ে মধু কাটতে যেতে হয়, মাছ ধরতে হয়, কাঁকড়া ধরতে হলে আবার নিচে তখন শিক হেড়োকল দিয়ে কাঁকড়া গর্তের মধ্যে টানতে হতো। যে আমি নৌকা খুঁজে পাইনি এরকম আমার জীবনে কিন্তু ঘটেনি। অনেকের ঘটেছে কিন্তু আমারও ঘটেনি। আর ছোটোই থেকে আমরা দেখে আসছি, বাবা, কাকা, দাদুরা, জ্যাঠারা সবাই নদীতেই মাছ কাঁকড়া ধরে এটাই আমাদের খাইয়ে মানুষ করেছে। আর আজও অবধি ভাইরা এইসবগুলো করছে। আয়লায় 2-3টা ঝড় এসেছিল, আমাদের ঘর বাঁধতে পারিনি, নদী গেছিলাম, এইটাই কথা। বাড়ি ঠিক করতে পারেননি না, কেন? নেতারা ছিল, সে নেতারা কমপ্লিট করে দেবো বলে সেই জন্য যেতে পারিনি আমরা। নেতারা কেউ আসেনি। এবার ওই ইয়ে থেকে বাইরে থেকে ঘর দেবো করে আর দেয় না। এবার একটা চিন্তা ভাবনা করেছি, আমাদের গাঁটি পয়সা নিয়ে ঘরটা বাঁধবো, সেটা চিন্তা ভাবনা করেছি। আমাদের কচি কচি বাচ্চা, আমাদের এই ইয়েতে থাকলে তো হবে না, আমাদের একটা করতেই হবে। কতদিন এই ভাঙা ঘরে পড়ে থাকবো? ছাপো নিয়ে কি পরে বাড়ি গেলে কি হয়ে যাবে? সমস্যা মিটে যাবে আমাদের? মিটবে না কোনো দিন না, ওরা আমাদের সমস্যা মিটে দেবে। তো এখানে যখন ডিজাস্টার হয়, ঘূর্ণিঝড় হয়, তখন দেখা যাচ্ছে এখানে পুরো এই মাতলা নদী বাঁধ ভেঙে যাচ্ছে, বা মাতলা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এরা তো তখন থাকার অবস্থাটুকুই পায় না, যাদের নদীর একবারে নদীর পাড়েই বাড়ি। তখন কি হয়, যে ফ্ল্যাট সেন্টার সরকারের তরফ থেকে যে সমস্ত ফ্ল্যাট সেন্টার আছে, স্কুল আছে, তখন মানুষজন সেখানে যায়, বা এখানকার মানুষের গরু ছাগলও প্রচুর আছে, সেগুলোও নিয়ে তারা ফ্ল্যাট সেন্টারেই আশ্রয় নেয়। তারপরে দেখা যাচ্ছে 15-20 দিন পরে তারা নিজেদের বাড়িতে ঢুকতে পারছে। ছদিন কাঁকড়া ধরেছে। কাঁকড়া ধরার পরে 7 দিনের মাথায় উনি ওখানে খাওয়া দাওয়া করে বলে বাড়িতে আসবো বলে ও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল। এমন সময় বাঘ এখন বনের মধ্যে ছিল, বনের মধ্যে থাকার পরে ও শুয়ে আছে রাঁড় হয়ে, ওর কোলের ধারে দুজন কিন্তু শুয়ে আছে। এবার বাঘ লাফিয়ে ও পাতার উপর পা দিয়েছে, তখন আমার ভাই এরকম চেয়ে দেখেছে, দেখলে বাঘ ওই মুহূর্তে ছুটে এসে মাত্র গার উপরে পড়েছে। গার উপর পড়ার মতো বাঘ বলেছে যে আর দুটো ছেলে ইমোশন হয়ে পড়েছে। তা সত্ত্বে তবু তারা ছাড়াছাড়ি করে নিয়ে এসছে। কী করবো, মানুষটার চিকিৎসা করে ভালো করে তুলতে পারি না, ডাক্তারও দেখাতে পারি না। উনি এখন সুস্থ হয়ে, এখন পরিবার তো অনেক সুস্থ, উনি আমাদের খেটে খাওয়াবে কি না আমরা বলতে পারি না, আমাদের খেটে খাওয়াবে কি না। উনি এখন নিজে উঠতে পারে না, আমাদের এখন ওনার টানতে হচ্ছে। আমার টেনে চলে যাচ্ছে গাছের বেড়ে ফেলে, তখন তো মানে গাছের বেড়ে পড়ে গেছে, আর আমি সঙ্গে সঙ্গে আমার কামড়টা মেরেছে, যেটা হালকা মেরেছে, মানে ধরে টেনে চলে যাচ্ছিলো, আর আমি গাছের বেড়ে ধরে নিয়েছিলাম এরকম সেটিং করে ধরে নে। ওদের ডাকার পরে ওরা গিয়ে ছাড়া মারলি বাঘ চলে গেল। চলে যাওয়ার পরে নৌকায় তুলে নিয়ে ওই জামতলা হসপিটালে নিয়ে গেল। এখন হাড় দুমড়ে আছে, হাড় ভরবে না। আর ভারী ভারী কাজ, মানে এই বাঁ হাতটাও খুব একটা কাজ করতে পারছে না, ডান হাতে যা করতে পারে।
কেউ জঙ্গলের ওপর নির্ভর, জঙ্গলে মধু কেটে এনে তবে বিক্রি করে পেট চালাতে হয়। আর আমাদের তো সেই রকম অবস্থা, সেরকম নেই জায়গা জমি যে আমরা ওইভাবে, অনেক মানুষ মরছে তবু পেটের জ্বালায় যেতে হচ্ছে। কি করব, অভাব সংসারে, খাওয়া হবে না, বাড়িতে তো না খেয়ে মরে যেতে হবে না। কোনো সরকারি সাহায্য পাইনি। আমরা ফরেস্টার অফিসে জানিয়েছিলাম, ফরেস্টার বলল যে যদি মরে গেলে সরকার থেকে কিছু টাকা দেবে, আর জীবিত আছে সরকার কিছু দেবে না। বলে ওরা 4 জন আসতেছে, যখন হাঁক করে সারা হলো তখন তাই ছেলেরা কোথায় রে, কে কোথায় রে, কোথায় গেল রে, কী সারা হলো, এসে দেখি তখন পুরো চাপা দিয়েছে। আর কেউ নেই, আমি একা। এবার একবার গাঁতে মেরে টেনে তুলে নিচ্ছি, ফিরে একবার গাঁতে মেরেছি, রক্তের ঝাঁতুরে পড়াচ্ছে সুরপাল। আমার ছেলে এলো, ছেলের কাছে এলো, বলে তোরা 3 দিনের আর মার ভাই, বল তোমার মার ভাই, তোমার ভাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কী বললি? তা বলে হ্যাঁ। আর গিয়ে দেখা ছুটো ছুটো যেতে পড়ে গেছে। আমি মনে করছি ফের একজন আসতেছে, বলে যেমন এরকম গাড়িটা ধরেছি তখন আমার ছেলে থেকে এনেছে। আমি মনে করি ফের গাছটা কোকে পড়তো। আমার লোকাই ছিলাম 3-4 জনে থাকার পরে এমনি বাঘ গেছে, পেছন দিক থেকে গেছে, সামনভাবে পড়েছে, নিয়ে চলে গেছে। বাঘের মানে পেছন থেকে মার আক্রমণ করে, বাবা ছিল সাইডে, ছাড়িয়ে নিয়ে এসছে, এনে আমাদের কুলতলি ফরেস্টারে খবর করার পরে কুলতলি ফরেস্টারে নিয়ে যায়। ওখান থেকে আমাকে বাড়িতে খবর দিল, বাড়িতে আমরা গেলাম। মানে অনেক দূরেতে গেদাকে ও মেরে ফেলে দে বসা, মানে মেরে ফেলে দে, মানে ঘাড়ে ধরে টেনে টেনে নিয়ে চলে গেছে অনেকটা দূর, নিয়ে গিয়ে বসা। তো বসে থাকলে এরা যখন যাচ্ছে আগুন ঠাগুন দেখলে তো ভয় পায়। এবার এরা জেলে টেলে মশাল টোরা জেলে নিয়ে যাচ্ছে, তখন ওরা ভয়তে সে চলে গেছে, গেলে এরা টেনে নিয়ে চলে গেছে। এসে আমাদের কাঁটামারি বাজারে তুলেছে বুধবার দিন। এবারে বুধবার দিন তুললে ওখান থেকে নিয়ে পোস্টমার্টারে নিয়ে গেলো, পোস্টমার্টারা করে এনে এখানটা আমাদের মাটি দেশ। হ্যাঁ তা তো হবে, সামনে স্মৃতি মনে পড়লে কাঁদাবে না, প্রায় মনে পড়ে। কষ্ট তো হবে, কষ্ট সঙ্গে চালাতে গেলে কষ্ট হবে না। যুদ্ধ মানে এই তো, কখন ভালোভাবে চলে কখন চলে না, যখন চলে না তখন মনে পড়ে যে বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এইটাই মনে পড়ে। যে আমাদের এই যে বাঘের পিছনে হাজার হাজার আমাদের হচ্ছে গিয়ে ভাইদের চলে যেতে হচ্ছে, আজ বোনেদের শীতের সিঁদুর, হ্যাঁ বৌদিদের শীতের সিঁদুর মুছে যাচ্ছে। আমরা চাইবো যেই সরকার আজ থাকুক, আমাদের এখানে কলকারখানার ব্যবস্থা হোক, যাতে না আমাদের ভাইদের প্রাণ চলে যেতে হয় বাঘের পেটে। কুলতলি ব্লক, এখানে 180 পরিবার আছে যারা বাঘের আক্রমণে আহত কিংবা নিহত হয়েছে। তার মধ্যে বাঘের আক্রমণে আহত সংখ্যা 40 এবং বাঘের আক্রমণে বাকি সংখ্যাটা নিহত। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে তো এই প্রবণতা চলে আসছে, বাবা ঠাকুরদার আমল থেকে এখানে বাঘের আক্রমণে আহত এবং নিহত হচ্ছে। আমার এ জঙ্গলে আহা বলার কেহ নাই রে, ও মা বন বিবি আমার চাচা এলে থুয়ে চলে গেছে মা মা মা
সমাধি বসছে বনবিবি আর নারায়ণীর ফারাক এটা, যেটা পঞ্জিকায় আমরা পাচ্ছি যে নারায়ণী প্রথমে জঙ্গলের অধিকার নিয়েছিল, আর বনবিবির কোনো কারণে গুলাল বিবির স্ত্রী বনবিবির এমন গুলাল বিবির স্ত্রী বনবিবি, তাহলে ওইভাবে ওরা একটা দুজনার সংঘর্ষণ হয়। এ বলে আমি অধিকার, আর নারায়ণী বলে আমি পুরাতন, আমি অধিকার। এই নিয়ে একটা ওদের ঝগড়ার মতো হয়। ঝগড়া হওয়ার পরে এবারে মিলমেটা হয়ে গিয়ে নারায়ণী হচ্ছে গিয়ে অধিকার থাকলো, জঙ্গলের অধিকার থাকলো, কিন্তু বনবিবি পুরো অধিকারটা নিল। যে জঙ্গলের ক্ষয়ক্ষতি যা হবে বনবিবির নাম নিলে বাঘে ধরার আক্রমণটা খুব কম হয়। বনবিবির নামটা যদি ধরা যায় জঙ্গলে গিয়ে, বনবিবির নামটা ধরলে বাঘের আক্রমণের হাতে থেকে রেহাই পাওয়া যায় অবশ্যই করে, বিশেষ করে। বনবিবির পুজোটা কারা করে? সর্বধর্মিত লোক সবাই করে পূজাটা। তাদের বিশ্বাসটা কি? বিশ্বাসটা এই তো যে ধর আমি কিছু জানি না, জঙ্গলে গেলাম, মা বনবিবির নাম করে, হাতে বাড়ি নিয়ে ওর দা নি কোনো অস্ত্র নেই, তিনি রক্ষা করলো। এইটাই একমাত্র বিশ্বাস, এটা বিশ্বাস, বহুত বিশ্বাস। এই জন্য বনবিবির পূজাতে আমরা জঙ্গল ঝাড়া করে সবাই কিন্তু বনবিবি মার পূজা করে। ওনারা পূজা করে, ওই বনবিবি সজঙ্গলির পূজা কিন্তু ওনারা করে। মানে আমাদের নারায়ণী এক সাইডে থাকে, বড় থান আছে, আর মা বনবিবি সজঙ্গলি গাজী সাহেব এক সাইডে আছে। ওই মানে মুসলমানের মেয়েরা ওনারা পুজো করে, মাওলানারা পূজা ওরা জোগাড় জাগির করে দেয়, উনি কিন্তু এক সাইডে পূজা করে। আমরা সেই থানের ভিতরে আমরা প্রতি বছর যাই, আমাদের বাড়িতে অনেক কুটুমবান্ধব আসে, তাদের নিয়ে গিয়ে আমরা যাই। ওই সাইডে ওনারা সব কিছু জোগাড় জাগির করে মানে পূজা আসতে হয়। মানে আমাদের ধর্মের থেকে ওরা পূজা করে, যেমন মাওলানারা যেন করেন শরীর টরীর পরে যেভাবে করে সেইভাবে নামাজ টামাজ যেরকমভাবে করে ওইভাবে করে কিন্তু পূজাটা। আমরা কি গোড়ায় থেকে আঘাত আমাদের বোর্ড না যাইতো, আমরা ওই পূজা আসতে দিয়ে বা সেখানটা ওই খিচুড়ি এটা সেটা বিলি করে আমরা খাওয়া দাওয়া করে আমরা আসি সেখান থেকে। খালি হাতে এইসব হবে, যাইতে হবে খালি হাতে, হবে একা সাজাওয়া করে ছবি বিধান, কিবা হিন্দু কিবা খ্রিস্টান কিবা বুদ্ধ মুসলমান, ঝুলামুছি কাইতে বামন একই পথে সবই বামন, সাথে হবে সুন্দর ভুবন তুমি মিলে নদীতে হবে, খালি হাতে এইসব হবে। রাজা প্রজা জজ ব্যারিস্টারি উকিলে মুক্তারে যাই আছে, হিসাব করে ডাক্তারে মনে কি তোমার কাছে আছে, রাজা প্রজা জজ ব্যারিস্টারি উকিলে মুক্তারে যাই আছে, হিসাব করে ডাক্তারে মনে কি তোমার কাছে আছে, আমাদের টাকা পয়সা সিন্ধু ভরা রেখো চুকি পারের কড়া, ঘাটের মাঝি বড়ই কড়া, নইলে রে তোর কাঁদতে হবে, খালি হাতে এইসব হবে। ভাই বলে স্ত্রী পুত্র এরাই কে বলে মায়ার সূত্র, টানা টানি নিয়ে স্বার্থ ব্যর্থ তোমার জীবন হবে, আমাদের পিতা মাতা রাঙা চরণে একদিন করি না স্মরণ, বিধায় আমার মানব জন্ম এই জন্মের নাই হবে, খালি হাতে এইসব হবে। ভব পারে কাঁদে বিশ্ব বসে একা নদীর কূলে, ভব পারে কাঁদে বিশ্ব বসে একা নদীর কূলে, আমাদের ভাই বোনে আর স্ত্রী পুত্র এরাই কেবল মায়ার সূত্র, টানা টানি নিয়ে স্বার্থ ব্যর্থ হবে জীবন হবে, খালি হাতে এইসব হবে, খালি হাতে এইসব হবে।